আজকের ক্লাসে আমরা বায়োডাইভার্সিটি রেস্ট অফ দ্য পার্টটা স্টাডি করছি। আর আগের দিনের ক্লাসে আমরা বায়োডাইভার্সিটিকে ডিফাইন করেছিলাম, যেখানে বায়োডাইভার্সিটি মিনস আমরা শিখেছি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলতে আমরা শিখেছিলাম একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময় যত রকম জীব প্রজাতিকে আমরা দেখতে পাই, the number of variety and variability present in a particular region at a particular time. তো তাহলে এই যে বায়োডাইভার্সিটি আগের দিনের ক্লাস অনুযায়ী আমরা তাকে ডিভাইড করেছিলাম। জাস্ট আমি একটু ব্রিফ করে দিচ্ছি। তিনটে টাইপে, একটা ছিল ইকোলজিক্যাল ডাইভার্সিটি, নিশ্চয়ই তোদের মনে পড়ছে ইকোলজিক্যাল ডাইভার্সিটি। The second one ছিল আমাদের species diversity, and the third one is genetic diversity. তো এদের মধ্যে একদম প্রথম যেটা ecological biodiversity, that deals with the variety of species in a particular ecosystem. অর্থাৎ যে ইকোসিস্টেমেই আমরা কনসিডার করি না কেন, সেটা একটা ধর ফরেস্ট ইকোসিস্টেম বল, একটা পন্ড ইকোসিস্টেম বল, একটা রিভার ইকোসিস্টেম বল, হোয়াটএভার, তার মধ্যে কত রকমের স্পিসিস আছে সেটাকে যখন আমরা স্টাডি করছি তাকেই আমরা বলবো ইকোলজিক্যাল ডাইভার্সিটি, রাইট? বাট স্পিসিস ডাইভার্সিটি মানে কি না, একটা নির্দিষ্ট অঞ্চলে একটা স্পিসিসেরই কত রকম ভ্যারাইটি আছে সেটাকে যখন স্টাডি করবি তখন তাকে বলবি স্পিসিস ডাইভার্সিটি। and genetic biodiversity deals with the variation of the gene. আজকে আমি ধর বলছি আমাদের হোমোসেপিয়েন্স, আমরা সবাই 46 ক্রোমোজোম ক্যারি করছি, তার মধ্যে 10,000 to 20,000 জিন রয়েছে। বাট এই যে জিনগুলো যে ক্যারেক্টার গুলোকে ক্যারি করছিল, সেই ক্যারেক্টারটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। এবং এই ক্ষেত্রে আমরা মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্সে শিখেছিলাম যে হিউম্যান জিনোম প্রজেক্ট অনুযায়ী আমাদের যে জিন, তাদের যে বেস পেয়ার, সেই বেস পেয়ারের ডিস্ট্রিবিউশনের উপর বেস করে অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকের থেকে আলাদা। সেই তোদের নিশ্চয়ই মনে পড়ছে VNTR, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর সময় তো দেখেছিলাম। তো আলটিমেটলি ওই নাইট্রোজেন বেস, তাদের ওরিয়েন্টেশন, তাদের ডিস্ট্রিবিউশনের ওপর ডিপেন্ড করে এই জেনেটিক বায়োডাইভার্সিটিটা ডিটারমাইন হয়। সো তাহলে এই তিনটে পার্টে আমরা কালকে ওখানে ডিভাইড করেছিলাম, এবং এই কারণেই আমি তোদেরকে বলেছিলাম যে জেনেটিক বায়োডাইভার্সিটিটা হচ্ছে বেস, জেনেটিক বায়োডাইভার্সিটিটা হচ্ছে বেস, তার উপর স্পিসিস বায়োডাইভার্সিটি, তার উপর ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, এবং অ্যাজ এ হোল এই তিনটে মিলিয়ে আমাদের টোটাল বায়োডাইভার্সিটিটা আছে। এবার এই জায়গায় একটা পয়েন্ট আমরা মনে রাখবো, সেটা হচ্ছে দেখ আমাদের এই যে স্পিসিস কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে অনেক বেশি ডেভেলপ করে, আবার কোনো কোনো অঞ্চলে স্পিসিসের যে ডেনসিটি ডেভেলপমেন্ট সেটা অনেক কম। লাইক ধর আমি বলছি এটা যদি আমার আর্থ হয়, তাহলে এই আর্থের এটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল লাইন, রাইট? এবং এই ইকুয়েটোরিয়াল লাইনের উপর সানলাইট ডিরেক্টলি এসে পড়েছে, আর সানলাইট যেখানে ডিরেক্টলি এসে পড়বে তার মানে সেখানকার যে এনভায়রনমেন্টাল কন্ডিশন অল আর ফেভারেবল, জীবের জীবন ধারণের জন্য সমস্ত অনুকূল পরিবেশ সেখানে তৈরি হয়েছে, ফেভারেবল কন্ডিশন। অ্যান্ড অবভিয়াসলি এই কারণেই তুই দেখতে পাচ্ছিস যে যে কোনো ইকুয়েটোরিয়াল রিজিয়নে, ট্রপিক্যাল রিজিয়নে স্পিসিসের ডেনসিটি অনেক হাই। বাট এই জায়গা থেকেই তুই যত এই পোল গুলোর দিকে যেতে থাকছিস, কি হবে? স্পিসিস ডেনসিটি যেটা, সেটা আস্তে আস্তে রিডিউস হবে, because that environmental condition are not suitable at all. এখন আর সেটা জীবের জীবন ধারণের জন্য উপযুক্ত নয়। তাহলে এই যে
species diversity that also depends on the environment. আমার পরিবেশের উপর ভিত্তি করে আমার কিন্তু এই স্পিসিস ডাইভার্সিটিটা রান করছে এবং সেই কারণে এখান থেকে আমাদের একটা টার্ম দেয় স্পিসিস রিচনেস। স্পিসিস রিচনেস, তো স্পিসিস রিচনেস কথার মানে কি? The maximum number of species present in a particular region. Maximum number of species present in a particular region. Clear? এবং সেটার উপর বেস করে তখন আমরা তাকে বলছি স্পিসিস রিচনেস। and obviously যে রিজিয়নে যত বেশি যত favorable condition সেখানে species density high, right? So please remember that point, and that's why in your NCERT, see the line, the diversity at the species level is known as species diversity, page number 259. For example, the Western Ghats have a greater amphibian species diversity than the Eastern Ghats. তাহলে ওয়েস্টার্ন ঘাটের যে এনভায়রনমেন্টাল কন্ডিশন সেটা অনেক বেশি ফেভারেবল অ্যামফিবিয়াদের জন্য, আর তাই তারা ওখানে বেশি গ্রো করলো রাদার ইস্টার্ন ঘাটের থেকে। তাহলে এই লাইনটা কিন্তু একটু মার্ক করে রাখ, তোদের কাছে একদম ডিরেক্টলি কোয়েশ্চেন দেয় অ্যামফিবিয়ানস আর ওয়াইডলি অ্যাভেলেবল। অপশন 1 ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, বোথ এ এন্ড বি, and option D তে NOT, right? So তাহলে দেখ ecological diversity definition টা at the ecosystem level, India for instance with its desert, rainforest, mangrove, coral reefs, wetlands, estuary and the alpine meadows has a greater ecosystem diversity than Scandinavian country like Norway. তার কারণ তুই জানিস নরওয়েতে কি থাকে 6 মাস দিন 6 মাস রাত, মনে পড়ছে নিশ্চয়ই। তাহলে সেখানকার ওই যে কন্ডিশনটা এনভায়রনমেন্টাল কন্ডিশনটা সেটা কি আর সুইটেবল? অবভিয়াসলি নট। এবং তার রেসপেক্টে তার ইকোসিস্টেমটা ভ্যারি করলো, আর ইকোসিস্টেমের সাথে সাথেই তার স্পিসিস কন্ট্রিবিউশন যেটা ছিল সেটাও হয়ে গেল ভ্যারিয়েবল, রাইট? তো তাহলে আমরা কিন্তু এই পার্টে এটাকে ডিফাইন করলাম। এন্ড এরপরে দেখ তোদের কোয়েশ্চেন দিচ্ছে হাউ মেনি স্পিসিস আর দেয়ার অন আর্থ and how many in India. Please remember this part is exclusively data based. এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা লাইন আমি যেগুলোকে বলবো মার্ক দ্য লাইন। Since there are published records of all species discovered and named, we know how many species in all have been recorded so far, but it is not easy to answer the question of how many species there are on Earth, because আমাদের চারপাশে যা যা স্পিসিস আছে till date 1.75 মিলিয়ন স্পিসিসকে আমরা আইডেন্টিফাই করেছি, বাট তার থেকেও প্রচুর প্রচুর স্পিসিস এখনো আমাদের কাছে আননোন। তাহলে তুই কখনো একটা ডেটার মাধ্যমে শুধু বলতে পারবি না যে আমার কাছে এরকম 5 মিলিয়ন স্পিসিস আছে কি 6 মিলিয়ন স্পিসিস আছে। তার কারণ কি প্রতিদিন জেনেটিক ভেরিয়েশন ডেভেলপ করছে, and due to this genetic variation new species also develop. আজকে তুই বল না তোর এই যে করোনা ভাইরাস, হ্যাঁ তারও কত রকম ভ্যারিয়েশন পেয়ে গেলাম, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট এখন আমাদের বিরাজমান। তো তাহলে এই যে জায়গা থেকে করোনার সার্স একটা গ্রুপ ছিল, তো তার আস্তে আস্তে গ্র্যাজুয়াল মডিফিকেশন হয়েছে, তাহলে তারও তো নাম্বার বেড়েছে। সুতরাং কোনোদিনও আমরা বলতে পারবো না there is a constant number of species. Clear this point? So according to IUCN 2004, that 2004 এর data অনুযায়ী the total number of plant and animal species described so far is slightly more than 1.5 million, যেটাকে আমরা 1.75 million বলি taxonomical aspect, but we have no clear idea of how many species are yet to be discovered and described. Estimates vary widely and many of them are only educated guesses.
এটা শুধুমাত্র আমাদের একটা গেজ, এটা হতে পারে, এটার পসিবিলিটিস রয়েছে, বাট আমি কখনোই একটা এক্সাক্ট ডেটা দিতে পারবো না। For many taxonomic groups, species inventories are more complete in the temperate than in the tropical country, considering that an overwhelming large proportion of the species waiting to be discovered are in the tropics, because tropical region money all the conditions are favorable, so more variation will take place and thus result in the formation of new species. নতুন জীবের সূচনা সেখানে ঘটবে, এবং তাই কোনো সায়েন্টিস্টই ওখানে বলতে পারবে না যে আমি এখানকার সমস্ত স্পিসিসকে আইডেন্টিফাই করে ফেলেছি। Clear? So biologists make a statistical comparison of the temperate tropical species richness, the term species richness of an exhaustively studied group of insect, and extrapolate the ratio to other group of animal and plant to come up with a gross estimate of total number of species on Earth. And some extreme estimate range from 20 to 50 million. তার মানে দেখ এখানেও একটা রেঞ্জ, we're not able to specify a data, একটা রেঞ্জ এখানে আমি বলে দিলাম যে মোটামুটি ভাবে 20 থেকে 50 মিলিয়ন স্পিসিস প্রবাবলি এই আর্থে রয়েছে। But a more conservative and scientifically sound estimate made by scientist Robert May, underline, places the global species diversity at about 7 million. তাহলে রবার্ট মের কনসেপ্ট অনুযায়ী till date 7 million species are there. তোদের কাছে একদম নাম অনুযায়ী জিজ্ঞাসা করবে, রাইট? সুতরাং ওই লাইনটাকে মার্ক করেছিস তোরা। So let us look at some interesting aspect about Earth biodiversity based on currently available species inventory. এই যে প্যারাটা তোরে দেয়া রয়েছে ওটাকে পুরোটাকেই মার্ক কর VVI. More than 70% of the species recorded are animal, while plants মানেই তোরা জানিস কোনগুলো, algae, bryophyte, gymnosperm, angiosperm, ঠিক আছে, pteridophyte সবকে নিয়ে, that comprise no more than 22% of the total. তাহলে আবারও আমি প্লান্টের রেসপেক্টে যদি অ্যানিমালের নাম্বার দেখি সেটা অনেক বেশি। among animals আমরা জানি আর্থ্রোপোডা, পড়েছিলিস ক্লাস 11 এ, the major phyla, largest phyla, যার maximum number of species diversity, right? So insect is the most species rich taxonomic group, making up more than 70% of the total. তার মানে এমনিতে অ্যানিমাল কিংডম এর কন্ট্রিবিউশন 70% টোটাল স্পিসিস এর মধ্যে, তার আবার 70% কন্ট্রিবিউট কে করছে? দিস ইনসেক্ট, arthropods, right? So again, how do you explain this enormous diversification of insects? The number of fungi species in the world is more than the combined total of species of fish, amphibians, reptiles and mammals. দেখ তোদের যে ডায়াগ্রামস গুলো রয়েছে সেখানে দেখ একদম নিচে মাঝখানে যে ছবিটা আছে সেখানে দেখতে পাচ্ছিস প্লান্টের কন্ট্রিবিউশন দেয়া রয়েছে, and almost দেখ অ্যাঞ্জিওস্পার্মের নাম্বার সবথেকে বেশি, রাইট? তারপর অ্যাঞ্জিওস্পার্ম, অ্যালগি, ফার্ন, লাইকেন্স, ফাঙ্গি, মস নাম্বার দেখতে পাচ্ছিস তো? এবং সেখানে ফ্লাওয়ারিং প্লান্টের নাম্বার প্লান্ট গ্রুপের মধ্যে সবথেকে কিন্তু বেশি। এরপর দেখ তুই যখন চলে যাচ্ছিস ভার্টিব্রেটস এর নাম্বার, ভার্টিব্রেটস এর মধ্যে কার নাম্বার সবথেকে বেশি? ফিশ, দেন বার্ডস, ঠিক আছে, লিটল বিট, তারপরে রেপটাইলস, তারপরে অ্যামফিবিয়া এন্ড ম্যামালস অলমোস্ট সেম, রাইট? এন্ড এর মধ্যে ইনভার্টিব্রেটস এর মধ্যে দেখ সবথেকে বেশি ইনসেক্ট, তারপরে আমাদের ওই যে মোলাস্ক, আদার অ্যানিমাল গ্রুপ মানে অন্যগুলো পরিফেরা, নিডারিয়া সব ওদেরকে নিয়ে আছে,
তারপর ক্রাস্টেশিয়ানস, মোলাস্কা, এই রকম ভাবে ফর্মেশনটা হয়ে রয়েছে। তার মানে তোদের এই যে ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেনে তোদের কিভাবে থাকবে বলতো, এইখানে না ওই যেখানে তোর ওই ফাঙ্গি অ্যাঞ্জিওস্পার্ম এগুলো আছে ওইগুলোকে এ বি সি এরকম করে পয়েন্ট আউট করে দেবে, তোদেরকে অ্যাকর্ডিং টু দ্যাট পয়েন্ট আউট করতে হবে, এ ডিনোটস হোয়াট, বি ডিনোটস হোয়াট, এইভাবে। সুতরাং কোয়েশ্চেনের ফরমেশনটা কিন্তু এখানে খুব ভাইটাল। এই তিনটে ডায়াগ্রাম তোদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এবং দেখতেই পাচ্ছিস তিনটে ডায়াগ্রামই কিন্তু আলাদা আলাদা সিকোয়েন্সিয়াল, ঠিক আছে। সো তাহলে in the figure 15.1, biodiversity is depicted showing species number of major taxa. It should be noted that this estimate do not give any figure for prokaryote. Obviously, তোদের এই ডেটাতে কোনো প্রোক্যারিওটকে আমরা জায়গা দিইনি। Biologists are not sure about how many prokaryote species are there. তার কারণ প্রোক্যারিওটস এর ক্ষেত্রেও আবার আমরা পড়েছিলাম মনে আছে আর্কিব্যাকটেরিয়া, and these archaebacteria are considered as the most advanced group. মনে কর তারা যখন পৃথিবীর ডেভেলপমেন্ট হয়েছে অরিজিন, সেই সময় তারা তাদের অরিজিন টিল ডেট তারা সার্ভাইভ করছে। সুতরাং তাদের মধ্যে গ্রাজুয়াল মডিফিকেশন এমন ভাবেই হয়েছে যে তারা ওই প্রিমিটিভ এনভায়রনমেন্টকেও যেমন কোপ আপ করেছিল, as well as এখনকার ভ্যারিয়েবল এনভায়রনমেন্টকেও তারা কোপ আপ করছে। তো যে এই কারণে আমরা কিন্তু এই স্পিসিসের ডিস্ট্রিবিউশনে কোনো প্রোক্যারিওটকে জায়গা দিতে পারলাম না। So the problem is that conventional taxonomic methods are not suitable for identifying microbial species, and many species are simply not culturable under laboratory condition. প্রচুর স্পিসিসকে তো আমরা ওরকম ভাবে ল্যাবরেটরিতে ইন ভিট্রো কালচার প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো না। সুতরাং তাদেরকে যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাদেরকে না তো আমি গ্রুপ করতে পারবো, না তো নাম দিতে পারবো। অ্যাজ এ হোল পুরো প্রসেসটাই আমাদের ক্ষেত্রে নন ফাংশনাল। সো ইফ উই অ্যাকসেপ্ট আ বায়োকেমিক্যাল অর মলিকিউলার ক্রাইটেরিয়া, পয়েন্ট আউট আমরা কোন কোন কনসেপ্টের উপর বেস করে স্পিসিসকে আইডেন্টিফাই করি, বায়োকেমিক্যাল or molecular criteria for deleting species for this group, then their diversity alone might run into millions, right? তো এবার দেখ আমরা এটা দেখলাম টোটাল ওয়ার্ল্ডের রেসপেক্টে একটা স্পিসিস ডাইভার্সিটি ডেটা। নাও এই বায়োডাইভার্সিটিতে ইন্ডিয়ার কন্ট্রিবিউশন কি সেটা এখন আমরা দেখব। Although India has only 2.4% of the world land area, its share of the global species diversity is an impressive 8.1%. Land area কম, but species diversity contribution অনেক বেশি। তাহলে land area কত হলো মনে থাকবে? 2.4, right? And species contribution? Yes. So these data are very, very important. Please mark the data. That is what makes our country one of the 12 mega diversity country of the world. So তাহলে যে এদিক থেকে, তো এই জায়গা থেকে যে আমাদের মেগা ডাইভার্সিটি যে কান্ট্রি গুলো রয়েছে তার মধ্যে আলটিমেটলি ইন্ডিয়া 12 পজিশন কিন্তু পেয়ে গেল। Nearly 45,000 species of plant and twice as many of animal have been recorded from India. তাহলে till date ইন্ডিয়া থেকে কত রকম প্লান্ট স্পিসিস আইডেন্টিফাই হয়েছে? 45,000, and almost 91,000 animal species are identified according to 2006 data অনুযায়ী। Clear? And how many living species are actually there waiting to be discovered and named? If we accept Robert May's global estimate, only see the data, 22% of total species have been recorded so far.
এখনো অবধি 78% ডেটা আমাদের কাছে নেই, তাই ওই 22% এর উপরে আমরা বেস করে ইন্ডিয়া 8.1% বায়োডাইভার্সিটি কন্ট্রিবিউশন প্রোভাইড করেছে, 12 মেগা ডাইভার্সিটি কান্ট্রি হিসাবে রেকগনাইজ। ক্লিয়ার? 78% হলে তো বুঝতেই পারছিস তাহলে পজিশন কোথায় চলে যাবে। So applying the proportion of India's diversity figure, we estimate that there are probably more than, দেখতে পাচ্ছিস, plant species and more than animal species yet to be discovered and described. তাহলে কত প্লান্ট এন্ড কত অ্যানিমাল স্পিসিস এখনো অবধি আমরা চিনি না, জানি না। And would we ever be able to complete the inventory of the biological wealth of our country? Obviously no, আমরা পারবো না। তার কারণ আবারও সেই ভ্যারিয়েশন, ভ্যারিয়েবল এনভায়রনমেন্টে কোনো কান্ট্রি কোনোদিনও এটাকে এস্টাবলিশ করতে পারবে না, no one. So would consider the immense trained manpower and the time required to complete the job, the situation appears more hopeless when we realize that a large fraction of the species that threat of becoming extinct even before we discover them, and the nature's biological library is burning even before we catalog the titles of all the books stocked here. ঠিক? তো তার মানে দেখ, আমার আলটিমেট, যেটা আমি প্রথমেই বলেছিলাম, কারোর পক্ষেই কোনো একটা স্পেসিফিক ডেটা প্রোভাইড করা পসিবল নয়। তার কারণ day by day gradual modification take place, and due to this new species varieties are developed, right? So তাহলে এই যে আমাদের ডেটাটা, these data are vital. You have to remember all the information as well as this 15.1 diagram, right? And in the next part we move to the pattern of biodiversity. Clear? So pattern of biodiversity আমরা নেক্সট পার্টটাতে গিয়ে ডিসকাস করব।